এবার এই ফ্রিডম অফ এক্সপ্রেশন এর সুবিধা নিয়ে আমরা দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হার্টফুল কথাবার্তা পাবলিক ডোমেনে বলেছেন। সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দেশকে গালাগালি করা, দেশের সম্পর্কে সমালোচনা করা, বিদেশের মাটিতে গিয়ে দেশ সম্পর্কে দেশের ভাবমূর্তি নষ্ট করার যে প্রচেষ্টা, সংবিধানের যে সুবিধা আছে ফ্রিডম অফ এক্সপ্রেশন যে আর্টিকেল 19-এ যে বলা হয়েছে তার বেনিফিট নিয়ে আমি যদি কোনো অপরাধ করেও যদি ছাড় পেয়ে যাই, এই আইনে কিন্তু সেটাকে অন্যভাবে অপরাধের সংজ্ঞা দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্নটায় যাব। ভারতীয় সংবিধান ভারতবর্ষের সমস্ত নাগরিকদের ফ্রিডম অফ এক্সপ্রেশনের সুবিধা দিয়েছে। এবার এই ফ্রিডম অফ এক্সপ্রেশন এর সুবিধা নিয়ে আমরা দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হার্টফুল কথাবার্তা পাবলিক ডোমেনে বলেছেন, যেগুলোর বেশ একটা সুদূরপ্রসারী অভিঘাত আছে, একটা সুদূরপ্রসারী প্রভাব থাকতে পারে। এই রকম ক্ষেত্রে কোন রকম কোন আইনের প্রতিবিধান কিছু করা হয়েছে কি? এই বিষয়গুলো একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দেশকে গালাগালি করা, দেশের সম্পর্কে সমালোচনা করা, বিদেশের মাটিতে গিয়ে দেশ সম্পর্কে দেশের ভাবমূর্তি নষ্ট করার যে প্রচেষ্টা, এই অপচেষ্টাগুলোকে কোনো মানুষ তার ব্যক্তিগত সুবিধা বা ব্যক্তিগত তার চাহিদা চরিতার্থিত করার জন্য যেগুলো ব্যবহার করত, সেখানে এই আইনের মাধ্যমে একটা অপরাধের সংজ্ঞা তৈরি করা গেছে, যাতে এটাকে একটা অপরাধী হিসাবে বা অপরাধ হিসাবে গণ্য করে এই ধরনের জিনিসগুলোকে বন্ধ করা বা রেস্ট্রেন করার জন্য, বা এই ধরনের অপরাধগুলো যাতে মানুষ করতে না পারে, সংবিধানের যে সুবিধা আছে ফ্রিডম অফ এক্সপ্রেশন যে আর্টিকেল 19-এ যে বলা হয়েছে তার বেনিফিট নিয়ে আমি যদি কোনো অপরাধ করেও যদি ছাড় পেয়ে যাই, এই আইনে কিন্তু সেটাকে অন্যভাবে অপরাধের সংজ্ঞা দেওয়া হচ্ছে। এখানে 152 ধারায় বলা হয়েছে, যদি কারো কোনো মন্তব্য, কোনো ব্যাখ্যা বা কোনো বক্তব্য যেটা ভারতবর্ষের সোভারেন্টিকে, ইউনিটিকে, ইন্টিগ্রিটিকে এটা নষ্ট করবে এবং ভারতবর্ষকে, আমার দেশের মানমর্যাদাকে নষ্ট করবে, অর্থাৎ কিনা দেশের অপমান করবে, এই যে এই চেষ্টাটাকে রদ করার জন্য নতুনভাবে আইন তৈরি করা হয়েছে। এবং পুরনো যে দেশদ্রোহিতার বলে একটা যে আইন ছিল সিডিশন বলে, সেটার অপব্যবহার হতো। পুরোনো দিনের আইনে, আগেকার আইনে, আইপিসির আইনেতে দেশদ্রোহিতা সিডিশন বলে একটা আইনের ব্যাখ্যা ছিল। সেই জিনিসটাকে বন্ধ করা হয়েছে, কারণ সেটার মাধ্যমে তার হয়তো কোনো ক্ষেত্রে তার ভুল প্রয়োগ হয়ে কিছু সাধারণ মানুষও হয়তো বিপদের মধ্যে পড়তেন। ওই জায়গাটাকে লোপ করে নতুনভাবে দেশের ভাবমূর্তিকে নষ্ট করা, ইন্টিগ্রিটিকে নষ্ট করা, ইউনিটিকে নষ্ট করার জন্য যে প্রচেষ্টাটাকে, সেটাকে রদ করার জন্য একটা আইনের অপরাধের একটা সংজ্ঞা তৈরি করে তার একটা শাস্তির বিধান। আইপিসিতে সেকশন 66 বলে একটা ছিল, তাই তো? মানে এই রকমের, মানে সোশ্যাল মিডিয়ায় কোনো আনটুওয়ার্ড মন্তব্য করা ইত্যাদি, ওইটা ইনফরমেশন টেকনোলজি আইটি অ্যাক্ট, এটার সঙ্গে কোনো, ওটা তো এখনো আছে। আচ্ছা, ওটা রয়েছে। আচ্ছা, অর্থাৎ কিনা দেশের ইউনিটি, সভারেনিটি, ইন্টিগ্রিটির জন্য ক্ষতিকারক এরকম কোন রকম অ্যাকশনই যেই নিক না কেন, সে দেশের মধ্যে বসে থাকুক অথবা দেশের বাইরে বসে থাকুক, তার বিরুদ্ধে সমস্ত রকম কগনিজেন্স নেওয়ার অধিকার নতুন আইনে ভারত সরকারকে কিন্তু দেওয়া হয়েছে, তাই তো? ভারতের নাগরিক সেই আইনটা দেখতে পাচ্ছে এখন। ওকে, আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বন্ধুরা। আমরা জানি
ভারতের সংবিধানে বা ভারতের আইনে এর আগে আইপিসিতে আত্মহত্যাকারী বা আত্মহত্যা প্রচেষ্টাকারীকে অপরাধী হিসেবে গণ্য করা হতো। নতুন আইনে এ সম্বন্ধে কি বলছে? হ্যাঁ, একটা মানুষ হয়তো জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বা কোনো জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে অপরাধ হিসাবে বলবো না, সে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার প্রচেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তার কিন্তু পরিণতি ছিল অপরাধী হিসাবে তার শাস্তি। কিন্তু আমাদের দেশের যারা আইন প্রণেতা তারা সমস্ত বিচার বিশ্লেষণ করে দেখলেন যে এই ধরনের ব্যক্তিকে অপরাধী হিসাবে শাস্তি দেওয়াটা ঠিক নয়। আমার দেশে একটি আইন আছে, যে আইন হচ্ছে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট। যেটা মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট, মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট। কারণ একটা মানুষ যখন কোনো আত্মহত্যার মতো কাজ করতে যায় তখন ধরে নেওয়া যেতে পারে তার মানসিক ভারসাম্য সে কোনো একটা জায়গায় সে হারিয়ে ফেলেছে, একদমই, যার ফলে সে এইরকম একটা কাজ করতে চাইছে, সে জীবনটাকেই শেষ করতে যায়। তার মানে তার মেন্টাল হেলথের কোনো একটা প্রবলেম আছে। তাহলে এখান থেকে আইনটাকে মেন্টাল হেলথের যে 2017 সালে যে আইন তৈরি করা হয়েছিল মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট, কথা বলছিলাম আত্মহত্যা নিয়ে। তাহলে আত্মহত্যা যে মানুষটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বা জীবন যন্ত্রণার মধ্যে পড়ে আত্মহত্যা করছেন, সেক্ষেত্রে তাকে আর বা করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে তাকে আর সেভাবে অপরাধী হিসাবে গণ্য করা হচ্ছে না। কিন্তু যদি কেউ কোনো অনৈতিক উদ্দেশ্যে বা কোনো একটি ঘটনার কারণে আত্মহত্যা করব বলে এরকম একটা ধমক বা ব্ল্যাকমেল করার জায়গায় পৌঁছায়, সেক্ষেত্রে কি হবে? আপনার সঠিক প্রশ্ন। যদি কোনো ব্যক্তি সরকারি কোনো প্রচেষ্টাকে, সরকারি যারা পাবলিক সার্ভেন্টের কোনো অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন বা সরকারি কোনো বিজ্ঞপ্তির বিরুদ্ধে তিনি যদি আত্মহত্যা করব এটা ইমপ্লিমেন্ট করলে, এই হুমকি দিয়ে যদি তিনি আত্মহত্যা করব বলে যদি কোনো রকম ভাবে নিজেকে ঘোষণা করেন এবং আত্মহত্যা করার প্রচেষ্টা করেন বা চেষ্টা করেন, সেখানে কিন্তু তাকে অপরাধী হিসাবে গ্রহণ করা হবে। আচ্ছা, আপনারা হয়তো বিগত দিনে দেখবেন কোনো একটা বিষয়ের উপরে কোনো ব্যক্তি হয়তো নিজেকে বললেন তিনি গায়ে আগুন ধরিয়ে নিলেন, কোনো সরকারি নীতিকে বিরোধিতা করার জন্য তিনি গায়ে আগুন ধরিয়ে নিলেন, বা কোনো গভর্নমেন্ট অফিসার কোনো কিছু হয়তো ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, কোনো অর্ডার বললে এই অর্ডার তুমি যদি ইমপ্লিমেন্ট করতে যাও তাহলে আমি এখান থেকে ছাদ থেকে লাফ মেরে সুইসাইড করবো, মানে আমি বাধা দেওয়া, আমি সরকারি জমি অধিগ্রহণ করে সরকারি জমি জবরদখল করে বসে আছি, আমাকে উচ্ছেদ করতে এসছে। আজকাল ঘটনা ঘটছে, সরকারি জমিতে অনেকে বসে আছেন, কাজকর্ম করছেন, জীবিকা নির্বাহ করছেন, সেখান থেকে সরকার যদি উচ্ছেদ করতে আসে, সেক্ষেত্রে কেউ যদি ওই উদ্যত বুলডোজারটির সামনে দাঁড়িয়ে বলে তোমরা যদি আর এগো আমি তাহলে আত্মহত্যা করব, এটাকে একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে। আরেকখানা প্রশ্ন আপনাকে করি আমি দিবাকর বাবু। আত্মহত্যা তো অনেক রকম ফের আছে, গায়ে কেরোসিন তেল ঢেলে বা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া, এটা এক ধরনের আত্মহত্যা হলো। কেউ যদি বলে আমি আমরণ অনশন করবো অমুক একটি ঘটনার যতক্ষণ না একটা প্রতিবিধান হচ্ছে। দেখুন, আমরণ অনশন করার অনশনটা আমার ভারতবর্ষের পুরনো জিনিস নয়, মানে নতুন জিনিস নয়। এটা অনশন হচ্ছে কোনো প্রতিবাদ করার একটা মাধ্যম, সুষ্ঠুভাবে মাধ্যম, যে আমি অনশনের মাধ্যমে আমি সরকার বা আমি কোনো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে এটার জন্য আমি অনশনে থাকছি, এর ফলে আমি নিজেকে ক্ষতি করছি। দেখুন, সরকার এখন তাকে তুলে নিয়ে গিয়ে তার ব্যবস্থা করতে পারে, তার চিকিৎসা করতে পারে। তিনি তো আত্মহত্যা অনশন করা মানে তো আত্মহত্যা না। আমরণ অনশন যদি তাকে সেখানে আইনে সেখানে সুইসাইড হিসেবে অনশন, ফাস্টিং আর সুইসাইড এক নয়, দুটো আলাদা। তাহলে এই দুটো আলাদা, এটা বুঝতে হবে, টার্মিনোলজি দুটোর আলাদা। আচ্ছা, বেশ, আত্মহত্যাটা আমরা কভার করলাম।
এবার অপরাধের যে আপনি বলতে পারেন সংজ্ঞা, কোনোটা ছোট অপরাধ হয়, কোনোটা বড় অপরাধ হয়। কিছু ছোট ছোট অপরাধ আছে যে অপরাধগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজনের জন্য করে অনেকে। যেমন ধরুন ছোটখাটো চুরি, রাহাজানি, ছিনতাই। কথার কথা বলছি আমি, এরকম ঘটনা ঘটেছে। আমি স্বভাবের কথা বলছি না, আমি অভাবের কথা বলছি। যদি কেউ অভাবে পড়ে চুরি করে, কারুর একটা রুটি চুরি করলো, বা ধরুন একটা দোকানের কাউন্টার থেকে এক বাক্স চকলেট বা কিছু একটা হোয়াটএভার, লাইক মোটামুটি অভাবগ্রস্ত অবস্থাতে নিজের অবস্থার পরিবর্তন করার জন্য বা দুমুঠো গ্রাসাচ্ছাদনের জন্য যদি কেউ কোনো এরকম ধরনের অপরাধ করে, চুরি, ছিনতাই, রাহাজানি, সেক্ষেত্রে কি প্রতিবিধান হয়েছে? দেখুন, আপনি অভাবের জন্য করলেন না স্বভাবের জন্য করলেন না নিজের জীবিকার জন্য অপরাধ করলেন, এটা কিন্তু অপরাধীকে যখন আপনি ধরলেন বা অপরাধী হিসাবে যখন কাউকে আপনি তার শাস্তির জন্য যখন তদন্ত শুরু হলো, তখন কিন্তু এটা আসে না, এটা প্রমাণ হয় কোর্টে। যদি জজ সাহেব, বিচারক যদি মনে করেন যে ব্যক্তি অপরাধ করেছিল, সে অপরাধটা করার পেছনে একটা অন্য যুক্তি ছিল, তার মধ্যে আইনের একটা কথা আছে মেন্স রিয়া, মানে ক্রিমিনাল মাইন্ড, মানে আপনি অপরাধটা করার পেছনে আপনার মস্তিষ্কের পেছনে কোনো অপরাধী হিসাবে কাজ করছিল, আপনি পেটের তাগিদে করেছিলেন, সেটা একটা অপরাধ নয়। কিন্তু আপনি চুরি করবেন বলেই চুরিটা করেছেন, অপরাধী হিসাবে করেছিলেন। সেই মেন্স রিয়াটা আপনাকে যদি কোর্টে প্রুভ হয় যে আপনি যে চুরিটা করেছিলেন, সেই চুরিটা করেছিলেন অপরাধী হিসাবে, নট সেটা আপনি পেটের খাবারের তাগিদে নয়, সেখানে বিচারকের অগাধ ক্ষমতা আছে আপনাকে সেই অপরাধ থেকে মুক্তি দেওয়ার। আচ্ছা, তার মানে আইন এক্ষেত্রে যথেষ্টই লিনিয়েন্ট, এবং ওটা বোধহয় আমরা সিআরপিসির মধ্যে, মানে যে প্রক্রিয়া যেটা, সেটা আলাদা, ওটার মধ্যে ঢুকবো, তাই তো? ওটাতে আমরা পরবর্তীকালে আসবো। আজকে আমরা শুধু ন্যায় সংহিতা নিয়ে আলোচনা করছি। ন্যায় সংহিতায় কেবলমাত্র অপরাধের ডেফিনিশনটা দেওয়া রয়েছে, হ্যাঁ, অপরাধের ডেফিনেশন, এবং তার জন্য একটি অপরাধের জন্য কি তার শাস্তি হতে পারে সেইটুকুই করা রয়েছে। একটা বড় একটা গ্রিভান্স এর মধ্যে আসি আমি। আমরা মাঝে মধ্যেই দেখেছি, খবরের কাগজে দেখি বা টিভি রিপোর্টে দেখি, উত্তেজিত জনতা রেগে গিয়ে বা আনকন্ট্রোলড হয়ে গিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, সরকারি আধিকারিকদের ওপর চড়াও হচ্ছে। এই রকম ক্ষেত্রে কোনো বিশেষ প্রতিবিধান কিছু করা হয়েছে? আপনাকে তো আগেই আমাদের আলোচনা যখন শুরু হয়েছে তখনই বলেছি যে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অপরাধের প্রকৃতি অনুযায়ী আইন তৈরি হয়েছে। ইদানিংকালে বা বিগত কয়েক বছর ধরে যে টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের মধ্যে, যে কিছু মানুষ সংগঠিত হয়ে তাদের ক্ষোভ প্রকাশের জায়গাটাকে বেছে নিচ্ছে সরকারি সম্পত্তিকে ধ্বংস করার মাধ্যমে। হ্যাঁ, কোনো সরকারি কনস্ট্রাকশন, বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার, এস্টাবলিশমেন্ট, সেগুলোকে কোটি কোটি টাকার সম্পত্তি সেখানে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে বহু মূল্যবান নথি নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমাদের একটা অত্যন্ত কার্যকরী আইন এবং অপরাধের যে সংজ্ঞা, সেটা মিসচিফের মাধ্যমে দেওয়া হয়েছে। মিসচিফ কথাটা এখানে কি হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে এবং অপরাধমূলক প্রবণতা নিয়ে কোনো সরকারি সম্পত্তি যদি ধ্বংস করে, তাহলে সেখানে আগে কোনো স্ট্রিনজেন্ট কোনো পানিশমেন্টের ব্যবস্থা ছিল না, বিধান ছিল না। এই নতুন আইনে এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে অপরাধীকে চিহ্নিত করার পরে তার সুনির্দিষ্ট শাস্তির বিধান করা হয়েছে। যেমন ধরে রাখুন, ক্ষতিটা কিভাবে ভ্যালু দ্বারা নির্ধারিত হয়। 5 জন লোক গিয়ে একটা সরকারি অফিস নষ্ট করে দিল বা একটা এস্টাবলিশমেন্ট নষ্ট করে দিল, দেখতে হবে যে পরিমাণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলো তার ভ্যালু কত। এখানে ভ্যালুয়েশনের উপরে শাস্তির বিধানটা হয়েছে। প্যারামিটার করা হয়েছে 20,000 টাকা থেকে।
যদি কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় তার পরিমাণ 20,000 টাকা পর্যন্ত যদি হয়, তাহলে সেখানে 6 মাস থেকে 1 বছরের শাস্তি এবং ফাইন। যদি সম্পত্তি ক্ষতিগ্রস্ত সম্পত্তির পরিমাণ 20,000 থেকে 1 লাখের মধ্যে হয়, সেখানে 2 বছর এবং তার সঙ্গে ফাইন। আচ্ছা। এবং যদি পরবর্তীকালে যদি দেখা যায় যে সম্পত্তির ক্ষতির পরিমাণ 1 লাখ টাকার ঊর্ধ্বে, সেখানে কিন্তু 5 বছর পর্যন্ত সাজার বিধান করা হয়েছে। এই যে সুনির্দিষ্ট সাজা, যে সরকারি সম্পত্তি আনন্দ করে ভেঙে দিয়ে চলে গিয়ে উল্লাস করলাম, সেই দিন কিন্তু আজকের দিনে আর নেই। অর্থাৎ কিনা মানে এর আগে মবকে যেরকম ভাবে মব করেছে, অতএব ধরাছোঁয়ার বাইরে, এই ঘটনাটি আর ঘটবে না আগামী দিনে। এই আপনারা হয়তো দর্শক বন্ধুরা মনে রাখবেন, পশ্চিমবঙ্গে কিছুদিন আগে, কয়েক বছর আগে যখন প্রথম সিএ ইমপ্লিমেন্ট করা হচ্ছিল বা সিএ এর কথা এসছিল, সেই সময় হাওড়ার কিছু কিছু জায়গায় উত্তেজিত জনতা সরকারি সম্পত্তি অর্থাৎ কিনা রেল ভাঙচুর করেছে, পাথর ছুঁড়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের ওপর পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। আবার এই কিছুদিন আগের ঘটনা, বর্ধমানের কোথাও একটা, দুটো স্টেশনের মাঝখানে একটা মেলা হচ্ছিল, সেখানে ট্রেন থামেনি বলে যে স্টেশনে ট্রেনটা থেমেছিল, উত্তেজিত জনতা ওই স্টেশনে নেমে ওই ট্রেনটি ভাঙচুর করে, কিনা মেলাতে স্টপেজ দেওয়া হয়নি। এই ধরনের রীতিমতো মানে অর্বাচীন কাজ কারবার আর ভবিষ্যতে করা যাবে না। এক্ষেত্রে যাদের যাদের চেহারা সামনে আসবে, নাম সামনে আসবে, বা একজনকে ধরে বাকিদের আইডেন্টিফাই করার কাজ হবে এবং সবাই মিলে একসঙ্গেই কিন্তু শাস্তি পাবে। ঠিক বলছি আমি? বেশ, আমরা ভারতীয় ন্যায় সংহিতার মোটামুটি একটা আলাপ আলোচনা করে নিলাম। এই বিষয়ে একটা শেষ প্রশ্ন এই এপিসোডের জন্য আমরা করব, বা এই পর্যায়ে আমরা একটা শেষ প্রশ্ন করব। এটা হচ্ছে মোটর ভেহিকলস রুল নিয়ে আমরা কিছু আলোচনা করবো, একটা স্পেসিফিক প্রশ্ন করব। মাঝখানে একটা খবর এসছিল, খবরটা হচ্ছে এরকম যে বাস চালকরা হঠাৎ করে হরতাল ডেকেছে। কেন হরতাল ডেকেছে? নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা, এই ন্যায় সংহিতাতে এরকম প্রপোজড আছে যে অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভাররা যদি পালিয়ে যান, তাহলে তাদের উপরে অত্যন্ত একটা গম্ভীর আরোপ লাগবে। এই বিষয়টা আপনি যদি একটু খোলসা করে বলেন। দেখুন, যে কোনো নতুন ন্যায় সংহিতাতে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইন তৈরি করে স্ট্রিনজেন্ট পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, ব্যাপারটা কিন্তু আদতে তা নয়। এটা আগেও ছিল, হিট অ্যান্ড রান কেস আগেও ছিল। এখানে হিট অ্যান্ড রান কেসে যেটা একটা স্পেসিফিক একটা অফেন্স করা হয়েছে, আর কিচ্ছু না। আগে র্যাশ অ্যান্ড নেগলিজেন্সের আন্ডার এটা ছিল। পুরোনো আইনে র্যাশ অ্যান্ড নেগলিজেন্স অ্যাক্টের আন্ডারে সেটা ছিল, যে অত্যন্ত অসাবধানতার সঙ্গে এবং কোনো নেগলিজেন্টলি যদি কোনো রকম আমি কাজ করি, তাতে যদি কোনো মানুষের ক্ষতি হয়, সেখানে যদি কারো মৃত্যু পর্যন্ত হয়, সেখানে স্পেসিফিকভাবে ওইভাবেই আইনটা তৈরি ছিল। এখানে র্যাশ অ্যান্ড নেগলিজেন্স অ্যাক্টের জন্য যেমন ছিল সেরকম তো আছেই, শুধু হিট অ্যান্ড রানের জন্য একটা স্পেসিফিক অফেন্স তৈরি করা হয়েছে এবং তাতে সুনির্দিষ্ট একটা শাস্তিরও বিধান করা হয়েছে। কোথায় করা হয়েছে না, যেখানে কোনো মানুষ একটা অপরাধ করার পরে, অপরাধীকে না একটা ড্রাইভার, সে অপরাধের স্থল থেকে দ্রুত পলায়ন করার চেষ্টা এবং নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা, যাতে ধরা না পড়ি। সব জায়গায় তো সিসি ক্যামেরা থাকে না। ধরুন ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, একটা অত্যন্ত তীব্র গতিবেগে বাড়ি যাচ্ছে, সেখানে গাড়ি অসাবধানতা চালাতে গিয়ে কাউকে হয়তো কোনো ফুটপাতে থাকা বা কোনো পাসার বাইক, যাই হোক, কোনো একটা ঘটনা ঘটলো যেখানে তার
দায়িত্ব হচ্ছে গাড়ি থামিয়ে সেই ব্যক্তিটাকে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা। হয়তো দেখা যেত তাকে যদি সঠিক সময় হসপিটালে নিয়ে যাওয়া যেত, লোকটা তো বেঁচেও যেতে পারতো, কিন্তু তাকে ধাক্কা মেরে গাড়ি পালিয়ে গেল, পরবর্তীকালে ধরা পড়ল। সঙ্গে একটা ঘটনা মনে পড়ছে, আমাদের হলিউডের একজন বিখ্যাত অভিনেতা এরকম একটা ঘটনার সঙ্গে এককালে জড়িয়ে পড়েছিলেন। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে, বলিউডের মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে শুয়ে থাকা বেশ কিছু মানুষজনকে পিষে দিয়ে তার গাড়িটা বেরিয়ে গেছিল। কেস অনেকদিন ধরে চলেছিল। এরকম ক্ষেত্রে একটা স্পেসিফিক হিট এন্ড রান একটা স্পেসিফিক অফেন্স এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং তার জন্য স্পেসিফিক এবং স্ট্রিনজেন্ট পানিশমেন্টেরও এখানে বিধান আছে। এখানে আমি যদি বলি যে এখানে পানিশমেন্টটা মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে যে মানুষজনকে অবহিত করা যে আপনি আরো মানবিক হওয়ার জন্য একটা বিধান, যে আপনি ভুল করে যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন, ভুল করে, এটা তো বেসিক্যালি দেখুন, কোনো ড্রাইভার, আমি নিজে ড্রাইভ করি, আমি ড্রাইভার হিসেবে কখনোই চাই না যে আমি কাউকে মেরে দেবো, আমার হাতে যতক্ষণ স্টিয়ারিং আছে আমি কাউকে মেরে দেবো, এটা আমি কখনোই চাই না। এবং আমি জানি বিভিন্ন মানুষ, প্রত্যেকেরই, ড্রাইভারদের এটাই বেসিক মানসিকতা যে অ্যাক্সিডেন্ট যেন আমার হাতে না হয়। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পুলিশে ছুলে 18 ঘা বা 36 ঘা এটা মাথায় রেখে অকুস্থল থেকে পালিয়ে যাওয়া, যে ক্ষতিগ্রস্ত হলো তার ন্যূনতম চিকিৎসা করার বন্দোবস্তটা না করার যে প্রবণতা, এই প্রবণতার উপর একটা হ্রাস টানার জন্যই বোধহয় এই কিছুটা প্রবণতা, কিছুটা ভয়, সেই মানুষটি হয়তো ভয়ও চলে যেতে পারে, যে সে ভাবলো যে আমি যদি এখানে থাকি আমাকে হয়তো পাবলিক এখানে অ্যাজিটেটেড হয়ে আমার উপরে অত্যাচার হতে পারে। অনেক ক্ষেত্রেই সেটা হয়, কিন্তু এখানে ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার, মানে আইন প্রণেতাদের এটাই হচ্ছে বক্তব্য, যে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টেই হোক বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনো কারণে যদি হিট অ্যান্ড রান কেস হয়, সেখানে বলা হচ্ছে যে তুমি আগে ভিকটিম বা ইনজিওর্ডকে তার একটা মিনিমাম মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করো। রাইট, আরেকটু মানবিক হতে, এটা না করে তুমি যদি চলে যাও, সেখানে কিন্তু তোমাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে, শাস্তি দেওয়া হবে, গণ্য করা হবে। এই পর্বে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে আমরা একটা আলোচনা করলাম, যে ভারতীয় ন্যায় সংহিতা আরেকটু কনসাইজ করে বেশ কিছু নতুন ধারাকে ইন্ট্রোডিউস করে বা শাস্তির বিধানকে অন্যরকম ভাবে করে একটা প্রচেষ্টা করা হয়েছে ন্যায় বা বিচার ব্যবস্থাকে বা আইন কানুনকে আরো মানবিক করার। আমরা এর পরবর্তী পর্যায়ে বা এর পরের এপিসোডে আমরা দেখব সিআরপিসি, অর্থাৎ কিনা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা হচ্ছে প্রসিজিওর, এটা নিয়ে আলোচনা করব। তখনও আমাদের সঙ্গে থাকবেন অ্যাডভোকেট দীপঙ্কর দণ্ডপাঠ। দীপঙ্কর বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এই পর্বে আমাদের সঙ্গে যোগদান করার জন্য। দর্শক বন্ধুরা, বিদায় চাইছি নেক্সট এপিসোড অবধি। ধন্যবাদ, নমস্কার।